রাজনীতিতে যেহেতু আওয়ামী লীগ বিএনপির পরে জামাত একটি বড় শক্তি, সুসংগঠিত শক্তি ফাইন্যান্সিয়ালি, সাংগঠনিকভাবে, তো এটা ইন্ডিয়ান একটা পলিসি যে জামাতকে রাজনীতি থেকে ব্ল্যাক আউট করে দেওয়া বা জামাতকে বিচ্ছিন্ন করে দেওয়াটা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশের পোশাক খাতের উপর খুব দ্রুতই একটা বড় ধরনের নিষেধাজ্ঞা আনছে মার্কিন যুক্তরাষ্ট্র। একটা অবৈধ নির্বাচনের আয়োজন করার মাসুল দিতে হবে পুরা দেশের অর্থনৈতিক খাতকে। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে শেখ হাসিনার এই অবদানের কথা কেউই বলতে পারবে না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করছে। আলেম ওলামাদেরকে হত্যা, গুম, নির্যাতন সহ এমন কোনো নির্যাতন বাকি নেই যে সে এই দেশের ইসলামের উপর করছে না। তো যাই হোক বন্ধুরা, চলুন মূল খবরে ফিরে যায়। এই জন্যই তো ওয়ার অন টেররের বরকন্দাজ হইয়া হাসিনা আসে ক্ষমতায়। ইন্ডিয়া মনে করে এই ভূখণ্ডের মুসলমান সম্প্রদায় তার জন্য থ্রেট, হুমকি। তাই তো বাংলাদেশে মুসলমান কুপাইতে হয়। তাইলে বাংলাদেশের স্বাধিকারের প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের মানুষের ধর্মীয় অধিকারের প্রশ্নে, মানবাধিকারের প্রশ্নে সবসময় একটা ইসলামী প্রশ্ন যুক্ত হইয়া থাকবেই থাকবে, আপনি চান বা না চান। এইটাকে বাদ দিয়ে আপনি কোনো প্রশ্ন তুলতে পারবেন না। তাই বাংলাদেশের যে কোনো নাগরিক যদি হাসিনা শাসনের অবসান চায়, তাইলে তাকে বাংলাদেশের ইসলাম কুপানির রাজনীতির বিরুদ্ধে দাঁড়াইতেই হবে। সে যে ধর্মেরই হোক না কেন, যেই চিন্তারই হোক না কেন। এরশাদেরও স্বৈর শাসন ছিল সত্য, কিন্তু তার স্বৈর শাসনে পার্টিকুলারলি ইসলাম কুপানো হয় নাই। হাসিনার শাসনের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যে এটা শুধু ফ্যাসিস্ট শাসনই না, এটা শুধু স্বৈর শাসনও যদি বলেন তাই শুধু না, এর একটা বিশেষ বৈশিষ্ট্য হইতেছে ইসলাম কুপানি। তাই এই স্বৈর শাসকের বিরুদ্ধে অধিকারের লড়াই ইসলামের ইন্টারেস্টিং জিনিস দেখি কিভাবে ইসলাম খেদাইতেছে। এটা চাপা মাইর, আগেরটাও চাপা মাইর ছিল। কাউরে বলছেন কিছু কিছু বলতে দেখছেন? দেখেন নাই, তাই না? তো আরেকটা দেখাইতেছি, তো ওটা চাপা মাইর, মানে মাইর হইতেছে কিন্তু সাউন্ড হইতেছে না। আসেন দেখি সেটা কি। মোদির ভারতের একটা স্ট্র্যাটেজি হইতেছে যে মুসলমানদের গরু খেতে দিবে না, গরু কোরবানি বন্ধ করে দিবে, তাই না? এই জন্য বাংলু সেকুলাররা এই কারণে কোরবানি আসলে পশুপ্রেমী হয়ে যায়। কোরবানি না দিয়া কেমনি ওই টাকা গরিব মানুষের বিলাই দিলে ভালো হইতো সে বয়ান হাজির করে, তাই না? পশু কোরবানির রক্তের ফলে পরিবেশের কি দূষণ হইতেছে সেই বাক্য হাজির করে, তাই না? বাংলাদেশে ঠিক একই স্ট্র্যাটেজি নিছে, গরুর মাংসের দাম কৃত্রিমভাবে বাড়ায়। কেমনে বুঝলাম? এর নিয়ে কিছু স্টাডি করছি, আপনাকে দেখাই এটা। হ্যাঁ, মানে ধরেন যে ঈদ উল ফিতর বা রোজার ঈদ বা ঈদুল আজহা বা কোরবানির ঈদে গরুর মাংসের কেজি কত করে ছিল কারো মনে আছে? এইটা বললে অনেকে বলবেন যে দাদা শুধু মনে আছে বললে কম বলা হবে, কারণ এই অতিরিক্ত দামের কারণে যতটুকু লাগবে সেই পরিমাণ কিনতেই পারি নাই। নাম মাত্র গরুর মাংস কিনা ঈদ পার করতে হয়েছে, তাই না? আর দামের কারণে প্রয়োজন মতো কিনতে না পারাটা। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে সতর্ক দৃষ্টি দিয়ে রেখেছে। তারা যে কোনো সময় যে কোনো বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে পারে। পুলিশের বড় বড় অফিসারদের যারা শেখ হাসিনার কথা মতো উঠা বসা করছে, একদিন তাদেরকে এসবের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। শেখ হাসিনার যে রুটি হালুয়ার লোভ দেখিয়ে তাদেরকে এসব কাজ করতে বাধ্য করছে, তাদের বিপদের সময় কিন্তু হাসিনার পাশে থাকবে না। 2013-তে করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে প্রতিবার বছরে একবার বাচ্চা কাচ্চা এনে ছবি তুলে তারপরে কান্নাকাটি করে, দ্যার ইজ নো আদার অ্যাকশন। একটা এনজিও, এটাও কিন্তু এখন যে আমি মনে করছি এটাও ভারতীয় রডসের তৈরি, কেননা কোনো অ্যাকশন নাই। এবং তাদেরকে আমরা বললাম যে আপনারা যে ছবি দেখাচ্ছেন এবং বলছেন সাদা কাপড়ে ধরে নিয়ে গেছে, অতএব এটা যদি কোর্টে বলা হয় এটাতে কিন্তু তাদের কোর্ট কোনো রায় দিতে পারবে না। কিন্তু আমার বিষয়টা এটার একদম সেনাপ্রধান, চাকরিরত সেনাপ্রধান বলেছে যে জিটি জেনারেল তারেক সরাসরি জড়িত, আজিজ এবং ডিজিএফআই এর আবিদিনের কথা বলেছে, এবং জুবায়ের মানে এখন ডিজি এনএসআই, তারপরে হলো তখন ছিল ব্রিগেডিয়ার জিয়াল আহসান, এরা হলো কিলার। একে চেঞ্জ করতে উপরে গেছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে গেছে, তাও হয় নাই চেঞ্জ। একজন চাকরিরত সেনাপ্রধান বলেছে, তার সাথে কথা বলেছে, যাকে আমাকে যাবজ্জীবন দিয়েছে, 4 বছর, 10 বছর, 5 বছর অনেক দিয়েছে, আমার এগেনস্টে ইন্টারপোলে নাম তুলেছে। এত কিছুর পরে, এত ডকুমেন্ট থাকা সত্ত্বেও মায়ের ডাক এটা কখনো উচ্চারণ করেনি। তার মানে কি? এটা যদি উচ্চারণ করে এবং তারা যদি কোর্টে যায়, এটা নিয়ে কিন্তু কোর্টে যেতে পারে, এর চেয়ে বড় প্রমাণ আর নেই। এটা দিয়ে হাসিনার থেকে শুরু করে সবাইকে ফাঁসি দেওয়া যায়। কিন্তু মায়ের ডাক, কালকেও তারা না পরশুদিন মানববন্ধন করতে আসছে, একটা নাটক দেখালো, পুলিশ করতে দেয়নি। এগুলো সব নিজেদের মধ্যে সবকিছু।
এই 15 বছর ধরে এগুলো করছে, করে যাচ্ছে না কেন? সে একটা এনজিও। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এই অডিও থেকে যে বিষয়টা ফাঁস হলো আরকি, যেটার সাথে তারেক সিদ্দিকী জড়িত। তো এখানে তো তারা অনেকগুলো ব্যানার বন্ধুরা, এদিকে নিষেধাজ্ঞা, খালেদা জিয়া, গণগ্রেপ্তার, নির্যাতন, নির্বাচনে সবার অংশগ্রহণমূলক পরিবেশ সৃষ্টি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন কোন নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা এমন প্রশ্নে যুক্তরাষ্ট্র বলছে, নিষেধাজ্ঞা দেওয়ার আগে তারা আগেভাগে কোনো আলোচনা করে না, এটা তাদের দীর্ঘদিনের চর্চা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন মুখপাত্র ম্যাথিউ মিলার। একই সঙ্গে তিনি গণহার বিরোধী দলের হাজার হাজার নেতাকে গ্রেপ্তার এবং জেলে নির্যাতনের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত ভুয়া খবরের বিষয়ে। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী তার কাছে জানতে চান, আসন্ন ডামি ইলেকশনে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভুয়া খবর, ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? এই প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, এদিন মুশফিকুল ফজল আনসারী সহ মোট 3 জন সাংবাদিক বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন উত্থাপন করেন। এর মধ্যে একজন সাংবাদিক তার কাছে জানতে চান, মিডিয়ার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকারের হেফাজতে থাকা অবস্থায় বিষ প্রয়োগ করা হয়েছে এবং তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। এখন তারা তাকে পর্যাপ্ত চিকিৎসা নিতে দিচ্ছে না, তিনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এর মধ্যে তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার অনুরোধ করেছে জাতিসংঘ। একই অনুরোধে জানানোর কোনো পরিকল্পনা কি যুক্তরাষ্ট্রে আছে? এই প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমি এই প্রশ্নটি নিচ্ছি এবং এর উত্তর জানার চেষ্টা করব। ম্যাথিউ মিলারের কাছে মুশফিকুল ফজল আনসারী বাংলাদেশ ও শ্রীলঙ্কা সম্পর্কে প্রশ্ন করেন। তিনি জানতে চান, ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আসন্ন ডামি ইলেকশনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ভুয়া খবর ও ভুয়া ভিডিওর মাধ্যমে প্রোপাগান্ডামূলক প্রচারণা চালানোর পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান কি? অনুগ্রহ করে কি আমাদের সঙ্গে শেয়ার করবেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত ভুয়া তথ্যমূলক উদ্বেগজনক ডিপফেক খবর দেখেছি। এটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিশ্বজুড়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে কৌশলে বসে আনা এবং প্রভাবিত করার উদ্বেগজনক প্রবণতার অংশ। এ পর্যায়ে তার কাছে মুশফিক জানতে চান, 18 ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা ছাড়া সব রকম রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে। এর মধ্য দিয়ে এই নির্বাচনকে সামনে রেখে পুরো দেশকে যখন শাসক গোষ্ঠীর জেলখানা বানিয়ে ফেলছে, তখন বাংলাদেশে মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক বিষয়ক মানবাধিকার 6টি সংগঠন। তিনি বলেছেন, সরকার গঠন হলে যুক্তরাষ্ট্র সেই সরকারকে কি সমর্থন দেবে? এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? এই প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার এবং জেলখানায় নির্যাতনের রিপোর্টে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সব পক্ষকে সহিংসতা থেকে সংযত ও বিরত থাকার আহ্বান জানাই। বাংলাদেশ সরকারের প্রতি আমরা আহ্বান জানাই এমন একটা পরিবেশ সৃষ্টি করতে, সব অংশীদারদের সাথে কাজ করতে, যাতে সহিংসতা বা প্রতিশোধ নেওয়ার ভয় ছাড়াই নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরিবেশ অবাধে অংশগ্রহণ করতে পারে সবাই। আমাদের বিশ্বাস, সবাই যখন এসব ইস্যুতে অবাধে কথা বলতে পারবে, সংলাপে যুক্ত হবে এবং আলোচনা করবে, তা থেকে একটি সুস্থ গণতন্ত্র উপকৃত হবে। এ পর্যায়ে ম্যাথিউ মিলারের কাছে অন্য একজন সাংবাদিক প্রশ্ন করে, আমি জানি অনেকে বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করছেন, আগামী 7 জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার কোনো খবর আছে কিনা? এই প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, আজ বুধবার ঘোষণা করার মতো কোনো নতুন নিষেধাজ্ঞা আমার কাছে নেই। নিষেধাজ্ঞা দেওয়ার আগে তা নিয়ে পূর্বেই কথা না বলা আমাদের দীর্ঘদিনের চর্চা।